হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। লেকচার নাম্বার 6 গত ক্লাসেও হয়ে গেছে, কিন্তু এই যে জানি না কি নেটওয়ার্ক ইস্যু না সার্ভার ইস্যুর জন্য সেটা রিমুভ হয়ে গেছে। তো এখন ভাই মানে তোমাদের তো করা লাগবে, লেকচার 6 না বুঝলে তো লেকচার 7 বুঝবা। তাই সেটা আবার লাইভে নিচ্ছি, যে কারো সমস্যা থাকলে ক্লিয়ার হয়ে যায়। তো দেখো, তো লেকচার 6 মানে লেকচার 6 নতুন টপিক শুরু করার আগে আমরা আগের টপিক থেকে কিছু জিনিস শিখে আসি। আগের লেকচার নাম্বার 5-এ কিন্তু আমরা আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, কোয়ান্টাম নাম্বার, এগুলো কিন্তু অনেক কিছু শিখে আসছি। তার আগে কিন্তু একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে এই যে তোমার ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, তখন কি হয়? ইলেকট্রনের আহ বর্ণালীর একটা বিকিরণ হয় না? এটা কিন্তু পড়ে আসছো। ওই বিকিরণের সময় বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কখনো আলো আসে, যেটা দৃশ্যমান আলো, আবার মাঝে মাঝে দৃশ্যমান আলো আসে না। তো দেখো, আমরা হচ্ছে জিনিসটা আর কি দেখি, ম্যাথটা কি। আগে দেখো, প্রথমত প্রশ্নটা ভালো করে পড়তে হবে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়। তার মানে আমার প্রথম শর্তটা ফুলফিল হয়ে গেছে, যে আমার ইলেকট্রনটা উপর থেকে নিচে আসতেছে। উপর থেকে নিচে আসতেছে, তাহলে কোথায় থেকে? চতুর্থ থেকে তৃতীয়তে। তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা মনে আছে নওশীন? সূত্রটা মনে আছে? আচ্ছা, আচ্ছা, কোনো অসুবিধা নেই। এই যে দেখো তো এখন মনে পড়তেছে কিনা, 1/λ সমান RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন মনে পড়ছে না? ওই যে আমাদের রিডবার্গ ধ্রুবক একটা যে ছিল, হ্যাঁ সেটা দিয়ে আর কি আমরা এটা সলভ করব। দেখো, তাহলে এইখানে RH এর মান হচ্ছে, সহজভাবে বলছিলাম, 10, 9, 6, 7, 8, মুখস্থ করার কোনো দরকারই নেই। N1 এর মান কত? N1 জিনিসটা হচ্ছে যেখানে আসছে, N1 জিনিসটা যেখানে আসছে, যেখানে আসছে। আর N2 জিনিসটা কি ছিল? যেখান থেকে আসছে, যেখান থেকে আসছে। এখন দেখো প্রশ্নটাতে কি বলছে, কোনখানে আসছে? দ্বিতীয় শক্তি স্তরে। তার মানে আমার N1 এর মান কত? N1 এর মান হচ্ছে 2। আর কোথায় থেকে আসছে? চতুর্থ শক্তি স্তর থেকে, অর্থাৎ N2 এর মান হবে 4। আমার ভ্যালু কিন্তু সবকিছু চলে আসলো। তাহলে এখানে মানগুলো বসায় দাও। মানগুলো বসায় দিলে কি হবে? 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করে বলো তো 1/λ সমান কত আসে? ক্যালকুলেটর আছে হাতে? আমিও করি। 10, 9, 6, 7, 8 into 1/4 minus 1/16। মানে একবারে ইনভার্স করে দেওয়ার পরে, মানে ল্যামডার মান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুইটাই লিখি। 1/λ-তে আসে হচ্ছে আমার 2.05, 2.056 পর্যন্ত লিখি, ইন্টু 10⁴। যখন আমি এটা ইনভার্স করে দিব, অর্থাৎ এই ল্যামডা বের করব, তখন আমার কত আসবে? 4.86 ইন্টু 10⁻5। এখন বলো এটার একক কি হবে? ল্যামডার এককটা কত হবে? ল্যামডার এককটা হবে হচ্ছে সেন্টিমিটার। কোত্থেকে আসলো শিখাই দিই। আমরা এই যে এখানে যে রিডবার্গ ধ্রুবকটা নিছিলাম না, সেটা কোন এককে নিছিলাম? 10, 9, 6, 7, 8 সেন্টিমিটার ইনভার্স। এইখান থেকে সেন্টিমিটার আসলে, এখন সেন্টিমিটারে তো আমরা সাধারণত রাখতে পারি না, আমাদের কিসে নিতে হবে? ন্যানোমিটারে নিতে হবে। এখন চিন্তা করো, 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার, সেটা দেখতে হবে। 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার? 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻7 সেন্টিমিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার, আর 10⁻7 সেন্টিমিটার। তার মানে আমার 1 সেন্টিমিটার সমান কত হচ্ছে? 10⁻7 ন্যানোমিটার।
তাহলে এইটার সাথে এই পুরো অংশটা গুণ হয়ে যাবে। এই যে আমার যে 4.86 ইন্টু 10 ইনভার্স 5, এটা গুণ হয়ে যাবে। এটা তো জানা আছে নাকি? এটা এত সেন্টিমিটার ইকুয়াল, জাস্ট আমাদের ছোট, আমরা বাচ্চাকালে যে ঐকিক নিয়মে ম্যাথগুলো করতাম ওইটা দিয়েই করতে হবে, ইন্টু 10 ইনভার্স 7। তাহলে ফাইনালি আমার উত্তর কত আসে বলো? ফাইনালি আমার উত্তর আসতেছে 486 ন্যানোমিটার। 486 ন্যানোমিটার। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো? তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নে যে দুইটা পার্ট ছিল, অর্থাৎ 1 নাম্বারটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, আর 2 নাম্বারটা বিকিরণের বর্ণ কিরূপ হবে। তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার। এখন আমি দেখবো বর্ণ। আর বর্ণটা আমরা কিভাবে বের করতে পারি, সেটার জন্য আগে আমরা বই থেকে কিছু জিনিস শিখবো। বই থেকে কিছু জিনিস শিখবো। আমি কিন্তু এখনো 2 নাম্বারটা করে দেইনি। আমি জানি 2 নাম্বারের উত্তর, কিন্তু আগে জিনিসটা আমরা শিখবো, মানে ভিতর থেকে শিখবো। দেখো, তো প্রথমত আমাদের যে তড়িৎচুম্বকীয় বর্ণালীটা আছে, যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা হয়, সেখান থেকে আমরা অলরেডি তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে তরঙ্গ সংখ্যা, এগুলো শিখে আসছি। আরো কি শিখে আসছি? শূন্য মাধ্যমে আলোর বেগ। দেখো এই প্রোগ্রামের নাম কি? বেসিক টু অ্যাডমিশন প্রোগ্রাম না? তো এইখানে আমরা বেসিকটুকু শিখছি। এখন অ্যাডমিশনের জন্য আমাদের অ্যাডমিশনে যে এমসিকিউ গুলো আসে, সেগুলো আমাদের বই থেকে পড়তে হবে না? ধরো মেডিকেলে বলো, ভার্সিটিতে পড়ো, তাই কিন্তু বইটারও যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে বা বই থেকে যেগুলো আসতে পারে, সেগুলোও কিন্তু ক্লাসের মধ্যেই হয়ে যাবে। এবার দেখো, এখানে আমরা যে জিনিসটা দেখবো, দেখো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটা বললা, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা যেটাই বলো আর কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেগুলো কিন্তু বেশ কয়েক ধরনের হয়, যেগুলোর আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানে রাখবো। তো এইখানে সবচেয়ে বেশি জিনিসটা আসবে যে কোনটা সবচেয়ে বড়, কোনটা সবচেয়ে ছোট, ইসের জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বলো বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বলো। তার আগে আমরা আগের ম্যাথটা সলভ করব। আগের ম্যাথটা সলভ করার জন্য দেখো, এইখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য কত আসছে? 486 না? তার মানে তোমাকে দেখতে হবে 486 ন্যানোমিটারে আমার আলোটার রং কিরকম হয়। এইখানে সম্পূর্ণ ইনফরমেশন তোমার কাছে দেয়া আছে, ভালো করে খেয়াল করো। আমার বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424। নীল আলোর কত? 424 থেকে 450। তার মানে এর মাঝে যদি হয়, তাহলে সেটা রং হবে নীল। সাপোজ আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে 440 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোটার রং কেমন হবে, উত্তর দাও দেখি কেমন হবে। দেখতে হবে সেটা কোন রেঞ্জের ভিতর আছে। এটা কি বেগুনির রেঞ্জের ভিতর আছে নাকি নীলের রেঞ্জের ভিতর আছে? নীলের রেঞ্জের ভিতর আছে, সুতরাং এইটা হবে আমার, এই বর্ণটার আলো হবে নীল। এখন আসো, আমাদের তো এই দুইটা দিয়ে শেষ নেই, আমাদের রংধনুতে কয়টা রং? 7টা না? বে, নি, আসহ, কলা। এই যে এই পৃষ্ঠাতে তোমার আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন সবগুলা দেখে বলো যে আমার আগের ম্যাথে যে 486 ন্যানোমিটার ছিল, সেটা কোন আলোর ভিতরে পড়বে, মানে কোন রেঞ্জের ভিতর সেটা থাকতেছে। আসমানি। তাহলে এই যে আমাদের কিন্তু 2 নাম্বার উত্তরটা অলরেডি হয়ে গেল। আমাদের 1 নাম্বার উত্তর হচ্ছে 486, আর 2 নাম্বার উত্তরটা হচ্ছে এটা আসমানি রং। তাহলে বলো, সহজ না? প্রশ্নটা দেখে মনে হচ্ছিল হ্যাঁ আল্লাহ থেকে কি আসলো, কিন্তু ব্যাপারটা কিন্তু আমরা বই থেকেই দেখতে পারি। এখন যেটা তোমাকে বললাম, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে এখানে দেখতে পাচ্ছ নিচে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, এগুলো কিন্তু সব তরঙ্গ দৈর্ঘ্য 0.00005 ন্যানোমিটার। তাহলে চিন্তা করো, এই একের পরে অলরেডি 4টা শূন্য আছে, ন্যানোমিটার মানে আরো 9টা শূন্য, তার মানে 13টা শূন্যের পরে একটা 5। কত ছোট না? এত ছোট কিন্তু আমরা দেখতেই পাই না। আমরা কতটুকু পর্যন্ত সর্বোচ্চ দেখতে পাই? এই যে দৃশ্যমান আলো যে বলতেছে, দৃশ্যমান মানে কি? দৃশ্যমান মানে তো যেটা আমরা দেখতে পাই, সেইটুকু হচ্ছে 380 থেকে 780-র মধ্যে। এর বাইরে যা আছে আমরা আর কিছুই দেখতে পাই না। উপরেরটাও দেখতে পাই না, নিচেরটাও দেখতে পাই না। এখন আমাদের কি জানতে হবে? এইটার যে তোমার সিকোয়েন্সটা, এটা যে সিরিয়ালটা, যে কে সবচেয়ে বড়, কে সবচেয়ে ছোট, মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়র ক্রমটা। তাহলে আমি ছোট থেকে বড়র ক্রমটা শিখাই দিচ্ছি, বুঝছো? ছোট থেকে বড় একটা ছন্দের মাধ্যমে। ছন্দটা মনে রাখো, রেমা, অদ্রি, ইউভি, এক্স রে, গামা। খাতায় লিখে রাখো, রেমা, অদ্রি,
ইউভি, এক্স রে, গামা। তার মধ্যে রে হচ্ছে সবচেয়ে ছোট, মা হচ্ছে সবচেয়ে বড়। মনে থাকবে তো? রে হচ্ছে সবচেয়ে ছোট, সরি সরি সরি, রে হচ্ছে সবচেয়ে বড় আর মা হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আমি একটু উল্টায় ফেলছিলাম। এটা হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। এখন দেখো কিভাবে। রে তে হচ্ছে তোমার রেডিও ওয়েভ, এই যে দেখো, এইটা হচ্ছে রে। আমি এটা সাইড করে দিচ্ছি। এই যে এই রেডিও থেকে আসলো আমার রে, মাইক্রোওয়েভ থেকে আসলো হচ্ছে আমার মা। এই যে অদ্রির, অ হচ্ছে অবলোহিত, দৃ হচ্ছে দৃশ্যমান, আর অতি বেগুনি রশ্মিকে বলা হয় ইউভি। তাহলে রেমা, অদ্রি, ইউভি। এই যে দেখো এক্স রে, রঞ্জন রশ্মি মানে কি? আমরা যে তোমার অসুস্থ হইলে বা হাড় ভাঙলে যেটা করি, সেটাকে কি বলে? এক্স রে। এই এক্স রের বাংলা হচ্ছে রঞ্জন রশ্মি, এক্স রে, গামা। এই যে এটা হচ্ছে গামা, আর এই লাস্টেরটা হচ্ছে মহাজাগতিক। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই ছন্দটা কখন কাজে লাগবে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যে কোনটা সবচেয়ে বড় কোনটা ছোট, এটার সিরিয়ালটা সাজাও এই পৃষ্ঠা থেকে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো এইখানে বিভিন্ন যে তড়িৎচুম্বকীয় বর্ণালীগুলো আছে, সেই বর্ণালীগুলোর কাজগুলো কি, বা এগুলো কিন্তু খুব এমসিকিউ তে আসে। এই যে আমি যে তোমাদের এই দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দিব, এটা কিন্তু তোমার একদম মেডিকেলের জন্য বলো আর ভার্সিটির জন্য বলো, একদম পারফেক্ট একটা বই। তুমি এমন না যে জাস্ট এই লাইনগুলো পড়বা, কি পড়বা বলো দেখি? পড়বা হচ্ছে সবগুলো। তারপরে পড়া শেষে যে রিভিশন দিবা, রিভিশনের সময় তো আর সব পড়া সম্ভব না, তখন হচ্ছে এই যে স্পেশাল লাইনগুলো পড়ে যাবে। এখন আগের পৃষ্ঠায় যে আমি ভুগিচুগি বুঝাইলাম যে ভাই এগুলো রেমা, অদ্রি, এগুলো কি বলতেছেন, এই দেখো এই এমসিকিউ নাম্বার 2.20-তে ওই একই জিনিস চলে আসছে। নিচের কোন অঞ্চলের রশ্মির শক্তি সবচেয়ে বেশি? এখন দেখো ভাই, আপনি তো পড়াইলেন তরঙ্গ দৈর্ঘ্যের জিনিস, শক্তি থেকে আসতেছে? শক্তিটা আসতেছে এইভাবে। আমরা যে শক্তি নির্ণয়ের সূত্রটা পড়ছি কি ছিল? ই সমান এইচ নিউ। এটাকে আবার কিভাবে লেখা যায় তো? এইচ সি বাই ল্যামডা। তার মানে দেখো তো, আমার এই ফ্রিকোয়েন্সির সাথে এটা সমানুপাতিক, আবার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, শক্তি তত বেশি, সরি, কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, শক্তি তত কম হবে। তার মানে আগের পেজের এটা যদি দেখো তুমি, এই যে আগের পেজের এটা যদি দেখো, এইখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? এই রেডিও ওয়েভের না? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি রেডিও ওয়েভের। আর আমাদের ওই সম্পর্কটা কি? ই সমানুপাতিক 1/λ, অর্থাৎ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এইটা যেহেতু বড় থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। আচ্ছা অন্তর, অ্যানোটেশন করিও না, দেখতে অসুবিধা হবে, আমি অফ করে দিচ্ছি জিনিসটা। আচ্ছা দেখো, তার মানে বড় থেকে ছোটর ক্রমটা হচ্ছে এটা তরঙ্গ দৈর্ঘ্যে, আর তাহলে শক্তির ক্রমটা কি হবে? এক্সাক্ট এটার উল্টা। তার মানে যখন তোমার শক্তির ক্রমটা জানতে চাইবে, তখন উল্টাটা বলবা। মানে রেমা, অদ্রি, এটা মনে মাথায় রাখবা, কিন্তু সেটা হবে ছোট থেকে বড়। তাহলে আমাকে এখন উত্তর দাও, চ্যাট বক্সে সবাই উত্তর দাও, যারা যারা আসো, এই ফয়সাল, অন্তর, সাবিহা, আরো যারা যারা আসো, সবাই আমাকে উত্তর দাও যে ছোট থেকে বড়র ক্রম যেহেতু এইটা, তাহলে সবচেয়ে কম শক্তি এখানে কার? রেডিও ওয়েভের নাকি আহ, মহাজাগতিক রশ্মি বা গামার, যেটাই বলো, সবচেয়ে কম শক্তি কার? চ্যাট বক্সে লিখে ফেলো। আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে এইখানে অন্তর না, মাইক্রোওয়েভ হবে না, দেখো জিনিসটা আমি বলি। তোমার কাছে অপশনে দিয়েছিলাম রেডিও ওয়েভ নাকি গামা। আচ্ছা, ফয়সাল বলছো গামা। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য যার যত কম, শক্তি তার তত বেশি।
তরঙ্গ দৈর্ঘ্য যার যত কম, শক্তি তার তত বেশি। তাহলে আমার সিকুয়ালটা কি ছিল? রেমা অদ্রি ইউভি এক্স রে গামা। তার মানে এখানে গামার শক্তি হচ্ছে সবচেয়ে বেশি হবে। কারণ কি? কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বোঝা গেছে এবার? তাহলে এখন ওই সিরিয়ালটা যদি দেখো, আমাকে কি দেখতে হবে? রেমা অত্রি ইউভি এক্স রে গামা। এইখানে যে সবচেয়ে শেষে থাকবে তার শক্তি সবচেয়ে বেশি। তাহলে সিরিয়াল দেখো, ইউভি ভিজিবল রে মানে দৃশ্যমান, আইআর মানে অবলোহিত, রেডিও ওয়েভ মানে প্রথমটা। তাহলে এখানে সবচেয়ে শক্তি কম হচ্ছে রেডিও ওয়েভ, কারণ এর শুরুতে আছে। সবচেয়ে কম, সবচেয়ে কম। তারপরে কি আছে? রে, মা, অ, ত্রি, ইউভি, এক্স রে, গামা। ফাইন। এখন দেখবা ডান সাইডে কি আছে, যেহেতু বলছে শক্তি সবচেয়ে বেশি, সবচেয়ে ডানে যে থাকবে তার শক্তি সবচেয়ে বেশি। তাহলে এবার উত্তর দাও দেখি, এটার উত্তর কি হবে? সবচেয়ে ডানে কি আছে এই চারটা অপশনের মধ্যে? আই আর মানে হচ্ছে অবলোহিত, এই অবলোহিতকে আই আর বলা হয়। আর এই দৃশ্যমানকে বলা হয় ভিজিবল রে। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে তোমার ইউভি। এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে ডানে আছে আমার ইউভি। ওকে। তারপর দেখো এখানে আরো কিছু কাজ আছে। অতিবেগুনি রশ্মির কি কাজ? যাই হোক, এগুলো এত কিছু পড়তে হবে না, এই দাগানো লাইনগুলো তোমরা রিডিং পড়ে নিলেই হবে। তবে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি একটা জিনিস বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অ্যানোটেশনটা, হ্যাঁ অন্তর আড্ডা দেওয়ার কথা ছিল। ওই আর কি, আমারও পরীক্ষা চলতেছিল, ইভেন রানিং চলতেছে। আচ্ছা দেখো, তো যেটা তোমার অবলোহিতর ক্ষেত্রে বলতেছি ইনফ্রারেড বা আইআর, তো নিয়ার আইআর অঞ্চল যেটা, সেটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। মিডিল আইআর যেটা, সেটা হচ্ছে জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়। আর ফার আইআরটা কি কাজে ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, জাস্ট এগুলো এমসিকিউ মানে জ্ঞানমূলক টাইপের, এখানে অত কিছু দেখতে হবে না। তবে এই ছকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই ছকটা কোনটা কি কাজে, এগুলো এমসিকিউর জন্য ভাই, মানে 1000টা স্টার দিলেও কম হবে। ঠিক আছে, 1000টা স্টার দিলেও কম হবে, এখানে 3000 স্টার দিয়ে দিলাম। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে ব্যবহারটা কি কি। তোমরা তো তরঙ্গদৈর্ঘ্য পরিসর অলরেডি শিখে ফেললা, এই যে রে, মা, অদ্রি, ইউভি, এক্স রে, গামা। এই সাতটা তুমি ছন্দ দিয়ে মনে রাখবে না, যে সবচেয়ে বড় রেডিও আর সবচেয়ে ছোট হচ্ছে গামা। তারপর জাস্ট এই ব্যবহারগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দৃশ্যমান আলো বর্ণালী, এগুলো থেকে জাস্ট রিডিং পড়ে নিবা। এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে ধাতব ক্লোরাইডকে যদি আমি বুনসেন ভার্জনে শিখায় উত্তপ্ত করি, তাহলে বিভিন্ন আয়ন বিভিন্ন বর্ণযুক্ত শিখা তৈরি করে। যেমন সোডিয়াম থেকে সোনালী হলুদ। এমসিকিউর জন্য ভাই এইখানেও 3000 স্টার দেওয়া যায়। সোডিয়াম, সোনালী হলুদ। সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ। তারপরে কি থাকলো? পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি। হালকা বেগুনি। তারপরে থাকলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। দেখো এগুলো কিন্তু আয়ন, এগুলা কিন্তু আয়ন, এগুলো তোমার মৌল বা পরমাণু না, এগুলো হচ্ছে আয়ন। এগুলো এমসিকিউ আকারে মনে রাখবা। যাই হোক, এটা থেকে তেমন কিছু লাগবে না। তারপরে এগুলো তো অলরেডি পড়ানো হয়ে গেছে। এই যে জাল টাকা, জাল টাকা অথবা পাসপোর্ট শনাক্তকরণে কি ব্যবহার করা হয় জানা আছে? ইউভি রশ্মি। এই যে ধরো, আমাদের যখন হাতে টাকা দেয়া হয়, আমরা কি করি? এই সূর্যের আলোর দিকে বা হচ্ছে লাইটের দিকে টাকাটা ধরলে ভিতরে বঙ্গবন্ধুর ছবি, আগে শাপলার ছবি দেখা যাইতো। কেউ কি কখনো খেয়াল করছো? মানে অবশ্যই ছোটবেলা থাকতে আমরা এগুলো অবশ্যই ট্রাই করতাম। তো এগুলো আসলে আমরা মজার জন্য ট্রাই করলেও, এই যে ভিতরে যে তোমার যেটা একটা এক্সট্রা লেয়ার থাকে, যেটা আলোতে ছাড়া দেখা যায় না, এটা কিন্তু জাল টাকা শনাক্তকরণের জন্যই তৈরি করা হয়েছে। আর এই আলোতে ধরলে কেন হয়? কারণ আলোতে ইউভি রশ্মি থাকে। এই জন্য যখন ইউভি রশ্মিটা ওটার উপর পড়ে, তখন সেখান থেকে কিন্তু অন্য একটা আমরা ইমেজ দেখতে পাই। এই জন্য জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। জাল টাকা ছাড়াও আরো কিছু ব্যবহার করা হয়, সার্টিফিকেটে, পাসপোর্টে। এইখানে যেটা পড়বা, এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই যে দেখো ভালো করে,
1,000 টাকার নোটে কি রঙের আলো বা কি রঙের আকার দেখা যায়, $100 নোটে কত, এগুলা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে আসে, এমসিকিউ। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো অবশ্যই রিডিং করবে। আমি যখন পরীক্ষা নিব এগুলা থেকেই থাকবে, কিছু না কিছু থাকবে। ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষা নিয়ে নিব। আহ দেখো, জাল টাকা এমনেও চেনা যায় না। জাল টাকা এমনেও চেনা যায় না, ব্যাপারটা হয়েছে যে এইটা একটা ইউনিক জিনিস, এটা কখনো কেউ কপি করতে পারবে না। যেটা হচ্ছে বাংলাদেশের বলতে পারো ডাকসালের যেটা আছে, বা যে বাংলাদেশে যেখানে টাকা তৈরি হয়, অথবা বাইরের দেশে যেখানে টাকা তৈরি হয়, ওটা একটা ইউনিক জিনিস যেটা বাইরের কেউ করতে পারবে না। ওই জন্য ওটা দেয়া হয়। আচ্ছা, অন্তর, বুঝতে পারছো তো? জাল টাকা শনাক্তকরণে বা পাসপোর্ট শনাক্তকরণে এটা খুব জরুরি একটা জিনিস। আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে জাস্ট এমনিতে রিডিং করে নিবা। হ্যাঁ, তো চিকিৎসা ক্ষেত্রে যেটা আমি তোমাকে একটু আগে বললাম, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আমাদের অবলোহিত রশ্মির খুব বেশি গুরুত্ব আছে। চিকিৎসা ক্ষেত্রে অবলোহিত রশ্মির গুরুত্ব অনেক বেশি। নিয়ার আইআরএ কি বলছিলাম? নিয়ার আইআরএ কি কাজে ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে। মিডিল আইআর জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছিলাম তখন কিন্তু আমার এই প্রশ্নটা আসছিল। আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেই তখন মিডিল আইআর জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এখান থেকে একটা এমসিকিউ আসছিল। তো বুঝতে পারছো তো এই লাইনগুলো কত ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এই লাইনগুলো পড়ি না ভালো মতো। তারপর ফারাই আর কিসে ব্যবহার করা হয়? এটাও হচ্ছে চিকিৎসা ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তবে কি চিকিৎসায় সেটা কিন্তু অবশ্যই তোমরা রিডিং করে নিবা। আচ্ছা, তারপরে এগুলো জাস্ট ডিটেল দেওয়া আছে। তারপরে এই দেখো, রোগ নির্ণয়ে এমআরআই, এমআরআই পরীক্ষার মূলনীতি। এমআরআই এর ক্ষেত্রে তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এনএমআর কি জিনিস। এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এনএমআর, আমি পরের পেজে সেটা দেখাই দিচ্ছি। এই যে দেখো, এনএমআর পরমাণু, আমি একটু জুম করে নিই। এনএমআর পরমাণু নিউক্লিয়াসের বিজোড় সংখ্যক প্রোটনের বা নিউট্রনের চুম্বকীয় অনুরণন বা ম্যাগনেটিক রেজোনেন্সের উপর ভিত্তি করে এমআরআই পদ্ধতি প্রতিষ্ঠিত। তাহলে এনএমআর পরমাণু কোনগুলো? যেটাতে বিজোড় সংখ্যক নিউট্রন বা প্রোটন থাকবে। বোঝা গেছে জিনিসটা? যেখানে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকবে। আচ্ছা অন্তর, আহ ঠাডা মুখস্থ করবো ফেলবো কিনা? না, ব্যাপারটা হচ্ছে যে এগুলো মুখস্থ বলতে এখানে তো ইম্পর্টেন্ট লাইন লাগানো আছে, এই ইম্পর্টেন্ট লাইনগুলো আমাদের এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। দেখো এখন একটা জিনিস কিরকম, সাপোজ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় গোলাপ মানে একটা র্যান্ডম প্রশ্ন জিজ্ঞেস করা হলো যে অমুক জায়গায় এই জিনিসটা এইভাবে হয়, এখন এটা তো আসলে বুঝার মতো কিছু নাই, ওই জিনিসটা তোমাকে ওইভাবে মনে রাখতে হবে। যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা অবস্থিত, এখন এটা কি বোঝার কিছু আছে? এইটা মনে রাখার জন্য তোমাকে ঢাকায় ঘুরে আসা লাগবে? এমন তো না। বেশ কিছু ইনফরমেশন আমরা মানে মনে রাখার মতো করেই মনে রাখবো। এই এনএমআর জিনিসটা চিন্তা করো, এনএমআর মানে কি? বিজোড় সংখ্যক নিউট্রন বা প্রোটন থাকবে। এখন বিজোড় সংখ্যক, এই যে হাইড্রোজেনে, হাইড্রোজেনে কয়টা প্রোটন? একটা, বিজোড় সংখ্যা। কার্বনে, কার্বনে তোমার নিউট্রন কয়টা? কার্বনে হচ্ছে আমার প্রোটন 6টা, নিউট্রন হচ্ছে 7টা। তাহলে এটাও একটা এনএমআর। ফ্লোরিনে, ফ্লোরিনে হচ্ছে তোমার প্রোটন 9টা, তাহলে এটাও একটা এনএমআর। বুঝতে পারছো তো জিনিসগুলা? তাহলে এনএমআর কিন্তু এনএমআর থেকেও এমসিকিউ টুক